4টি বিষয়ের উপরে আমাদের লক্ষ্য এবং ফোকাস জুলাই ফাউন্ডেশনের। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে আহতদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সীমিত আর্থিক সহায়তা যাদের প্রয়োজন সেটা দেয়া। তৃতীয়ত হচ্ছে আপনার জুলাই শহীদদের যে স্মৃতি বা যে নলেজ যেটা আছে, জুলাই আন্দোলনের যে ইতিহাস আছে, এটা লেগেসি ধরে এটাকে সংরক্ষণ করা। আর 4 নম্বরটা হচ্ছে পুনর্বাসন, চাকুরি থেকে শুরু করে বাসস্থান, এই বিষয়গুলো, এটা হলো পুনর্বাসন। এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে জুলাই ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। আজকে প্রায় 11 মাস পর আহতদের শারীরিকভাবে যে স্ট্যাবিলাইজেশন যেটা বলে, এটা মোটা দাগে হয়েছে যে তারা একটা শারীরিকভাবে একটা স্থিতির মধ্যে তারা এসছেন। মারণাত্মক বা ওরকম ঝুঁকি তাদের এই মুহূর্তে নেই, বেশিরভাগেরই নেই। তারপরেও যাদের এখনও রয়েছে ঝুঁকি, শারীরিক ঝুঁকি, তাদের ব্যাপারে চিকিৎসা কার্যক্রম বা সহায়তা এটা আছে। কিন্তু মূলত যেটার দিকে আমাদের এখন ফোকাস আহতদের ক্ষেত্রে আমি বলছি, সেটা হলো তাদের যে পরের ধাপ, অর্থাৎ শারীরিক স্থিতি হলেও তাদের মানসিক স্ট্যাবিলাইজেশন বা স্থিতির জন্য, যেটা ট্রমাটাইজ যে সিচুয়েশনটা তারা পার করেছেন, পরিস্থিতিটা, সেখান থেকে চলে যাওয়ার জন্য মানসিক স্বাস্থ্য সেবা বা কাউন্সেলিং, এই বিষয়গুলো, এই ফেজটা এখনও বাকি। সো সেটার দিকে আমাদের এখন মূলত ফোকাস। বিকজ অর্থ হচ্ছে যে তাদের এই মনের বিষয়টা আমাদের সমাজের বেশ বড় অংশ আমরা আসলে জানিও না, অবগতও না। আমি যেহেতু আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরবর্তী দেশগুলোতে কাজ করেছি, আমার কাজের এক্সপার্টিজের জায়গাটা হচ্ছে প্রোটেকশন অফ সিভিলিয়ান, প্রোটেকশন অফ ওমেন অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন। সো সেখানে আমি দেখেছি যে কোনো গৃহযুদ্ধ হোক বা এক্সটার্নাল কনফ্লিক্ট যেটাই হোক, যুদ্ধের পরবর্তীতে যুদ্ধাহত যারা থাকেন বা যুদ্ধের ট্রমাটাইজ সিচুয়েশন যারা ফেস করেন, তাদেরকে তারপরে একটা বড় ফেজ পার হয়ে যেতে হয়, সেটা হলো মানসিক স্বাস্থ্য বা কাউন্সেলিং বা তার ট্রমাটাইজ পরিস্থিতি থেকে তাকে বের করে নিয়ে আসা। সেই জায়গাটা আমাদের এখন অনেক কিছু করার বাকি আছে। আমাদের সামর্থ্য সীমিত। আমরা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যেটা আছে, সেই মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকটা ডাইরেক্টর, মানে মেডিকেল কলেজ এবং শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ আমার এখানেও মানসিক স্বাস্থ্য বিভাগের ডাক্তার আছেন, তাদেরকে নিয়ে একটা কমিটি করা আছে। কিন্তু এখনও অনেক কিছু করার বাকি আছে। এটাই আমাদের মূল ফোকাস এখন। এটা হলো 1 নম্বরে। দ্বিতীয়ত হচ্ছে সীমিত আর্থিক সহায়তা, যেটা আপনারা জানেন যে আমাদের আসলে এখানে কোনো রাজস্ব খাত থেকে কোনো ধরনের কোড ভিত্তিক যে বাজেট বরাদ্দ, সেটা কিন্তু জুলাই ফাউন্ডেশনে হয় না। আমরা মূলত নির্ভর করি হচ্ছে বেসরকারি খাত থেকে বা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে যেই অর্থ সাহায্য যেটা আসে সেগুলোর উপরে। সো অর্থাৎ সেটার অর্থ সহায়তার পরিমাণ কিন্তু যথেষ্ট না। আমাদের 14,000 প্লাস হচ্ছে নথিভুক্ত যারা আহত রয়েছেন এবং শহীদ পরিবার 852 জন। তো তাদের সীমিত আর্থিক সহায়তা দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ আর্থিক অনুদান আমাদের এখানে আসে না। যেটা এসেছে এর মধ্যে প্রায় 100 কোটি টাকা এসেছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার খাত থেকে, 5 কোটি টাকা এসেছিল বাংলাদেশ ব্যাংক থেকে, আর 5 কোটি টাকা একটা ব্যক্তিগত সহায়তা থেকে এসেছিল, এই 110 কোটি টাকা। বাট ইতিমধ্যে আমরা শহীদ পরিবার এবং আহতদেরকে 110 কোটি টাকার উপরে আমরা বিতরণ করেছি। উপরে পেরেছি বিকজ আরও অনেক ছোট ছোট খাত থেকেও আমাদের কাছে অনুদান এসেছিল। সো এই জায়গাটায় আমরা লক্ষ্য যেটুকু এসেছে সেটুকু বিতরণ করতে পেরেছি, কিন্তু আমাদের আরও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। যেমন পুনর্বাসনের ব্যাপারটা তৃতীয়তে যখন আসবো, এই পুনর্বাসনে কারো বাড়িঘর নাই, কেউ তার উপরে নির্ভরশীল ছিল, তার ছোট ভাই বোন, বাবা মা নাই, এরকম অনেক কেস আছে যে এই আহতের উপরেই নির্ভরশীল ছিল পরিবারটা, অথবা এই শহীদের উপর নির্ভরশীল ছিল পরিবারটা। সো সেই ক্ষেত্রে তাদের একটা মানে এক ধরনের কি বলবো আয় উপার্জনের একটা কি বলে এটাকে সোর্স, এটা করার জন্যই আমাদের সামনের দিকে দেখতে হচ্ছে, যেটা আমাদের পুনর্বাসনের যে ব্যাপারটা। আর স্মৃতি সংরক্ষণ যদি বলি এবং ভবিষ্যতে জুলাই আন্দোলনের ইতিহাসকে টেনে নিয়ে যাওয়া, সেটার জন্য আমাদের অনেক কিছু কর্মসূচি আছে, আমি পরে আপনাকে বলতে পারবো। যেমন জুলাই মাস 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এটাকেই ফোকাস করেছি।
আমাদের অনেকগুলো কর্মসূচি রয়েছে জুলাই ধরে। সব তো আর্থিক কারণেই বা আর্থিক সামর্থ্যের কারণে সবগুলো করতে আমরা পারছি না। তারপরেও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আমাদের যে বৈঠক হয়েছিল সেখান থেকে আমাদের বেশ কিছু আমরা যেটা কনসেপচুয়ালাইজ করেছি, ধারণা নিয়ে এসেছি, সেগুলোর অনেকগুলোই এবার হচ্ছে। যেমন আমাদের ধারণা ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহেই জুমাবার যেটা থাকবে, সেদিন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলোতে একটা দোয়ার মাধ্যমে শহীদ পরিবার এবং আহতদের রোগ মুক্তির জন্য, সেটা অলরেডি করছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। তারপর আমাদের ছিল যে শহীদ পরিবার এবং আহতরা যারা বিভিন্ন প্রান্তিক জায়গায় আছে, তাদের আসলে ক্ষমতাও খুব একটা থাকে না যে তারা প্রকাশিত হবে, প্রচারিত হবে, মিডিয়া সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নাই। তো আপনারা হয়তো দেখবেন যে সবসময় বেশ কিছু পরিচিত শহীদ পরিবারই হয়তো মিডিয়ার কাছে আসতে পারছেন, তাদের যোগ্যতা আছে এখানে আসার। তো আমরা ওই প্রান্তিক জায়গাগুলোতে পৌঁছানোর জন্য, তাদের গল্পগুলো নিয়ে আসার জন্য এটা একটা নির্দেশনা রয়েছে আমাদের। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদেরকে ওই গল্পগুলো তুলে নিয়ে আসতে হবে। সংকটে ভুগছে না বলে আমাদের আসলে অর্থ সংস্থান বা যেখানে যেই সূত্র থেকে, যে উৎস থেকে অর্থ আসবে, সেরকম কোনো স্ট্রাকচার্ড কোনো উৎস আসলে আমাদের নাই জুলাই ফাউন্ডেশন, কারণ এটা সরকারি কোনো প্রতিষ্ঠান না। সেই কারণেই অর্থ সংস্থানের জন্য মূলত আমাদের নির্ভর করতে হয় প্রাইভেট সেক্টরের যেসব কর্পোরেট ওয়ার্ল্ড আছে বা বিদেশি আইএনজিও, এনজিও, এনাদের উপর নির্ভর করতে হয়। সেই জন্য আমাদের এই প্রচেষ্টার উপর ভিত্তি করে যেটুকু ডোনেশন আমরা পাই, কিন্তু সেই হিসাবে আমাদের সেবা গ্রহীতা যারা আছেন তার সংখ্যা অনেক, 14,000, আর ওদিকে আরও 1,000, ধরেন 852 জন শহীদ ফ্যামিলি যারা। এই মানুষগুলোকে সাপোর্ট দেওয়ার মতো তাদেরকে শুধু 1 লক্ষ টাকা করে যদি সাপোর্ট দিতে চাই, তাহলে সেখানেও লাগছে 150 কোটি টাকা। আমরা কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের যেই বিভিন্ন সরকারি যে অর্গানাইজেশনগুলো আছে, সিটি কর্পোরেশন, তারপর গণপূর্ত অধিদপ্তর, ওনারা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা ইতিমধ্যে 2টি স্থান আমাদেরকে বরাদ্দ করার জন্য চিন্তা করেছেন। একটি হচ্ছে এরকম কমার্শিয়াল একটা প্লট, যেটা এই আমাদের কাছাকাছি এলাকায় কাকরাইলের এখানে। আরও একটি আছে মিরপুরের দিকে, ওখানে, ওটাও বড়। ওটা একটা ট্রেনিং সেন্টারের মতো করতে পারলে বা হাসপাতালের মতো করতে পারলে সেখানে আমাদের এই শহীদ পরিবার, আহত, তাদের আমরা একটা কর্মসংস্থানও করতে পারবো। এখানে যদি আমরা একটা কনস্ট্রাকশন করতে পারি, যেটা আমরা কাকরাইলের কথা বললাম, তাহলে সেটাও আমাদের একটা উপার্জনের একটা উৎস তৈরি হলে তখন তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিতে পারবো, যাতে তারা একটু সহায়তা পেলে কেউ ব্যবসা করতে পারে। এর মধ্যে করেছিও আমরা। আমি যদি বিচ্ছিন্নভাবে একটা উদাহরণ দিই, আমাদের একজন আহত, ধরেন 2 চোখ তার অন্ধ, তো উনি ড্রাইভার ছিলেন না। এখন এই মুহূর্তে তো তার করণীয় আর কিছুই নাই, তার উপরে পুরো পরিবারটা নির্ভরশীল ছিল। তার একটা মেয়ে 14 বছর বয়স, রংপুরের ওখানে বাড়ি। তো ওনাকে এখন আমি কীভাবে কর্মসংস্থান করবো? তো ওনাকেই জিজ্ঞেস করলাম যে আপনি কি করলে আপনি উপার্জনের একটা খুঁজে পাবেন। তো উনি বলেন আমার গ্রামের ওই পরিস্থিতিতে আমি একটা ঘরের মধ্যে যদি গোডাউনের মতো বিভিন্ন সিজনে থাকে না যে ফসল বা কিছু যদি আমি সংরক্ষণ করি, পরে সেটা বিক্রি করতে গেলে বাজারে হয়, ওরকম হলেই হবে। দেন আমরা ওটাকে ট্যাগ করে দিয়েছি আমাদের একটা এনজিওর সাথে। সেই সাপোর্টটা দিয়ে উনি এখন আগামীতে আয় উপার্জনের একটা ব্যবস্থা কিন্তু তার হয়ে যাচ্ছে অন্ধ ভাই। এটা চলমান একটা প্রক্রিয়া। পুনর্বাসন প্রক্রিয়া বলতে তো চাকুরি, শিক্ষা সহায়তা, বাসস্থান। আমি যদি শুধু বাসস্থানের কথা বলি, যেমন আমাদের অলরেডি সরকার বরাদ্দ দিয়েছেন প্রায় 700 কোটি টাকা শহীদ পরিবারদের ফ্ল্যাট নির্মাণের জন্য, যে ওই টাকা দিয়েছেন। এইটার জায়গা নির্ধারণ প্লাস হচ্ছে সেখানে এই কনস্ট্রাকশন কমপ্লিট করা, তারপরে বরাদ্দ করা। সো এটা একটা লম্বা একটা সময়ের একটা ব্যাপার। আর যদি চাকরির কথা বলি, পুনর্বাসন চাকরির কথা, সেটা প্রসেসের মধ্যে শুরু হয়েছে, আস্তে আস্তে করে যাচ্ছে। আমরা মন্ত্রণালয়গুলোতেও চিঠি পাঠাচ্ছি এই কোয়ালিফিকেশানগুলোকে হাইলাইট করে। হ্যাঁ, আর শিক্ষা সহায়তা, এটা পুনর্বাসনের অংশ। যেহেতু বিনা পয়সায় তারা পড়ার জন্য সরকার বলেছেন যে তাদের একটা পলিসি করেছেন। গতকালকেও প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ছাত্র তার পড়ার
এখন আর সে পারছে না। সো আমরা এখান থেকে চিঠি লিখেছি। তার 3-4 দিন আগে ভিকারুননিসাতে একজন আহতের মেয়ে পড়ে, আমরা ভিকারুননিসা অথরিটিকে লিখেছি যে তার টিউশন ফিটা মওকুফ করার জন্য। সো অথরিটির উপর ভিত্তি করে ওনারা কিন্তু অনার করছেন জেলা ফাউন্ডেশন, এবং তার টিউশন ফি মওকুফ হয়ে গেছে। সো এগুলো পুনর্বাসনের অংশ হিসেবে আমরা দেখছি। সংকটটার মূল কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে যে আস্থার সংকট ছিল। আস্থার সংকট বলতে আমাদের আহতরা যারা এই মুহূর্তে হসপিটালগুলোতে, বা এই মুহূর্তে না, আপনি যেই সময়ের কথা বলছেন, আমি যদি 1 মাস আগের কথা বলি, সেই সময় যে সকল আহতরা নিটোর, আই হসপিটাল বা পিজি হসপিটালে ভর্তি ছিলেন, তারা ছিল ওই সময় পর্যন্ত এখনও তাদের ক্ষতটা চলমান। যেটা একটু আগে বলেছিলাম যে ক্ষতটা স্থিতিশীলতায় এসে, কিন্তু এই ক্ষেত্রে চোখের রোগী বা পঙ্গু যারা, তাদের অনেকের ক্ষত এখনও চিকিৎসা পাওয়ার যোগ্য, এরকম টাইপ ক্ষত। হ্যাঁ, তো তারা দীর্ঘদিন এখানে থাকার ফলে তাদের এক্সপেকটেশনটা কিন্তু অনেক মানে এই যোদ্ধারাই তো জুলাইয়ের সময় যখন আন্দোলনে নেমেছে, তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল, যেখানে তার চিকিৎসার ব্যাপার বলি, হসপিটালের কার্যক্রমের কথা বলি, তার একটা আশা ছিল যে এই জায়গাটায় পৌঁছাবে বা এরকম হবে জিনিসগুলো। 11 মাস পরে বেশ কিছু জায়গা তাকে অনেক সন্তুষ্ট করতে পারেনি, অনেক কিছু। সেটা আপনি খাবারের কথা বলেন, চিকিৎসার কথা বলেন, বা এই যে যেটা বললাম যে অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে হুইল চেয়ার, স্টিক যেটা, বা কমোড, আমি নিজেও ব্যক্তিগতভাবে কমোড ডোনেট করেছি। ওর পা তো সোজা করে সে বসতে পারে না লো কমোডে, তার লাগবে, এখনই লাগবে, এরকম। এই জায়গাগুলোতে ডিসস্যাটিসফ্যাকশন থেকে তাদের মধ্যে দি অথরিটি, হাসপাতাল অথরিটি এবং এই আহতদের মধ্যে এক ধরনের অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। একই সাথে যিনি এইভাবে যদি ভাবি যে একজন আহত যে অন্ধ হয়ে যাবে, সে আসলে মেনে নিতে পারছে না যে আমি 22 বছর ধরে আমি পৃথিবীর আলো দেখেছি, আমি আগামী সপ্তাহ থেকে দেখব না, বা আমার একটা চোখ থাকবে না, এখানে বসে যাবে, এটা সে মানসিকভাবে মেনে নিতে পারছে না। এই তাকে মেনে নেওয়ার জন্য তাকে একটা বড় কাউন্সেলিং পর্ব, যেটা আমি বলেছিলাম, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, ইন্টারভেনশন। অন্ধ হলেও অন্ধের তো চলতে, কিভাবে অন্ধ টয়লেটে যাবে, কিভাবে অন্ধ রাস্তা পার হবে, এটা তো সে এই 22 বছরে শিখেনি। সো এখানে তার একটা মানসিক জায়গায় তাকে মানসিক স্বাস্থ্য সেবাটা দিতে হবে, তাকে কাউন্সেলিংয়ের মধ্যে আনতে হবে। ওগুলো না থাকার কারণে তার এক ধরনের হতাশা, তার একটা এক্সপ্রেশন, ভিন্ন এক্সপ্রেশন আছে। সেখান থেকেই দুই পক্ষের কনফ্লিক্টের একটা জায়গা তৈরি হয়। হসপিটালের অথরিটিগুলো, তার ওখানে যে বিভিন্ন কর্মচারী, তাদেরও তো, তাদের সাথে এই রোগীদের একটা আস্থার সংকট তৈরি হওয়া, সেখান থেকেই এই সমস্যার তৈরি। আমি ছোট করে যদি বলি যে সেদিন অনেক দিনের জমে থাকা এই যে অবিশ্বাস থেকেই আপনার ওই দিন তারা স্টাফরা কর্মবিরতি পালন করে, এবং সেই কর্মবিরতি পালনের সময় একজন আহত, হ্যাঁ আহতদের অনেক অভিযোগ আছে যে কয়েকজন আহত বিভিন্ন কর্মকাণ্ড জড়িয়ে গেছেন, যেটা গ্রহণযোগ্য না, এরকম কর্মকাণ্ড তারা জড়িয়েছেন। এটা লুকাচ্ছি না, লুকানোর কথাও না। কিন্তু মোটের উপরে এই আমার ধরেন 54 জন রোগী এখানে আছে, নট দ্যাট এই 54 জনই এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছে। এর মধ্যে মেজরিটি, মানে বৃহৎ অংশটাই হচ্ছে খুবই সাদামাটা আহত কিছু মানুষ, এবং এরা হচ্ছে সবচেয়ে আর্থিকভাবে সবচেয়ে মার্জিনাল মানুষগুলো এখানে। যাদের সামর্থ্য ছিল তারা কিন্তু নিয়ে প্রাইভেট এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন ফ্যামিলির কাছ থেকে। শহীদদের ব্যবহৃত জিনিসপত্র যেগুলো আছে, বস্তু, এগুলো কিন্তু মহামূল্যবান। আজকে হয়তো আমরা এটা মূল্য বুঝছি না, বাট আগামীতে এটা অনেক বড় মূল্যবান। জাদুঘরের ব্যাপারটা তো আপনারা জেনে আনন্দিত হবেন যে গণভবনে একটা জাদুঘর করা হচ্ছে। একই সাথে আমাদের শহীদ পরিবারের কাছ থেকে বিভিন্ন তাদের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করার জন্য অলরেডি সংস্কৃতি মন্ত্রণালয় এবং আমাদের মধ্যে একটা কোলাবোরেশন আছে, কালেকশন চলছে, চিঠি দিয়ে তাদের কাছ থেকে নিচ্ছি। একই সাথে যেটা বলেছিলাম যে তাদের স্মৃতিস্তম্ভ টাইপ, হ্যাঁ, জেলা ভিত্তিক হোক বা যেখানে ঘটেছে সেই জায়গার ভিত্তিক এটা করার কাজটাও চলমান আছে। বাজেট হয়ে গেলে এটা করা যাবে। আপনারা জানেন যে তাদের কবর যেগুলো আছে সেগুলোকে স্থায়ী করার জন্য সিটি কর্পোরেশনগুলো বা লোকাল যে অথরিটি আছে তাদের কাছে অলরেডি চিঠি লেখা হয়েছে এবং এটা করা হবে বলে ডিসিশন নেওয়া হয়েছে। বাকি স্মৃতি হচ্ছে অডিও ভিজুয়ালস, যে সকল গল্প বা তাদের যেই ঘটনাগুলো, সেগুলোকে আমাদের আর্কাইভিং করা,
আমাদের পিআর মিডিয়া যারা আছেন, আমাদের যদিও সীমিত আছে, কিন্তু আমি জানি সংস্কৃতি মন্ত্রণালয় এবং ওনারা এগুলো করছেন। এই গল্পগুলো সব এক জায়গায় করা হচ্ছে এই স্মৃতিগুলো রাখার জন্য। সকল নিউজ পেপার গত জুলাই এবং আগস্টে যা ঘটনা ঘটেছিল সবগুলো নিউজ পেপার কিন্তু আমরা কালেকশন করে ফেলেছি, হার্ড কপি অ্যান্ড সফট কপি। এটা একটা ভালো, মানে প্রতিটা ঘটনা প্রবাহকে আমি আর্কাইভিংয়ের মধ্যে নিয়ে আসলাম, হারিয়ে যাবার সম্ভাবনা থাকে না। এই আর আগামীতে আমাদের পরিকল্পনা হচ্ছে যে জুলাই ফাউন্ডেশন বেসড হোক বা আমাদের যে কোথাও যদি কনস্ট্রাকশন হয় সেখানে আমাদের নিজস্ব একটা আর্কাইভ থাকবে, যেখানে এই শহীদ পরিবারদের জন্য তাদের স্মৃতিগুলো ওখানে আমরা রাখতে পারবো। শুধু শহীদ না, আহতদের জিনিসগুলো রাখতে পারবো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত আমরা ওটাকেই অথেন্টিক ধরে নিচ্ছি, যে এমআইএসভুক্ত হয়েছে, গ্যাজেটভুক্ত হয়েছে, এটাই হচ্ছে সংখ্যা, যেটা আমি আপনাদেরকে 834-এর কথা বললাম, এবং যেটা আগামীতে 852-তে যাবে, কারণ আমরা জানি কিছু প্রসেসের মধ্যে আছে, হয়ে যাবে ওইটা। এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের কাছে তথ্য। আর যেটা এখন পর্যন্ত অজানা, যেমন আমরা কিন্তু লেখা আমাদের ওয়েবসাইটে গেলেও দেখবেন যে সংখ্যাটা দেওয়া আছে ওটার পাশে লেখা প্লাস বা প্লাস প্লাস এরকম, তার মানে আমরা ধরে নিচ্ছি আরও বাড়বে এটা। আমাদের সাথে একটা মিটিং হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কদিন আগে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা, যেমন আপনি আপনাকে বলছি, 181টা শহীদ পরিবার এখনও আসলে মামলা করেননি। শহীদ কিন্তু হয়েছে, কিন্তু মামলা করেননি। সো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা করেছেন তাদের সাথে আমরা জুলাই ফাউন্ডেশন কীভাবে কোলাবোরেটলি এই মামলাগুলো করাতে পারি, বা মামলা যদি করতে নাও পারেন কোনো ডকুমেন্টেশনের অভাবে, অ্যাটলিস্ট পুলিশ বাদী হয়ে এফআইআর বা এরকম কিছু করতে পারে। এইটা একটা। আরেকটা হচ্ছে আননোন, অজানা যে আরও শহীদ আছে যেটা আমরা জানি না। তো আঞ্জুমানে মফিদুল তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে কবরস্থান যেটা আছে ইয়েতে, সেখানেও আপনার যে কথিত আছে যে এখানে অনেক অজানা নিহতের লাশ ওখানে দাফন করা আছে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যেখানে স্টাবলিশড কেসগুলোরই এখনও অনেকগুলো মামলা হচ্ছে না, ওখানে যেতে সময় লাগবে একটু। তখন ডিএনএ প্রসেসিং আছে, যারা বলছেন যে আমার বাচ্চাকে তো এখনও পাই না, বা আমার এই স্বজনকে তো আমি এখনও পাচ্ছি না গত জুলাই থেকে, সেগুলোর সাথে পরবর্তীতে ম্যাচিং করে একটা ব্যবস্থা তো হবে। তবে আসার কথা হচ্ছে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সব জায়গায় এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে যে বাকি যেগুলো অজানা যে কবরগুলো আছে সেখানে কারা আছে, সেখানে শহীদ আছে কতজন, সেদিকে এটা শুরু হয়েছে।